তথাকথিত গুরু পরম্পরাকে গুরু পরম্পরা বলে স্বীকার করেন নাই, প্রাধান্য দেন নাই। কেন দেন নাই? তিনি বলেছেন সেখানে রূপানুগত্য নাই, আমি তার চরণে প্রণাম করি না, গুরু বলে তাকে স্বীকার করি না। যার মধ্যে রূপানুগত্য নাই, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হলেও সে আমার গুরু পরম্পরার মধ্যে নয়, পরন্তু রূপানুগ ভাবধারা যার মধ্যে আছে তিনি গুরু। এই জন্য তিনি একটা ভাব বলেছেন, মন্ত্র আছে কিন্তু ভাবধারা নেই। বংশ পরম্পরায় রক্তের ধারা আছে, ভাবধারা নেই। দেখুন না, কশ্যপের পুত্র হিরণ্যকশিপু, তার মধ্যে কি ভাবধারা আছে? আবার হিরণ্যকশিপুরের পুত্র প্রহ্লাদ, তার মধ্যেও তো সে ভাবধারা নেই। আবার তার পুত্র বিরোচনে অচরিক ভাব, তাহলে পরম্পরা কি করে হলো? এ তো রক্তের বাইরে পরম্পরা। আবার মন্ত্র পরায় দেখুন, মন্ত্র পরম্পরা কিন্তু ভাবধারা নেই। মাধবেন্দ্রপুরী তিনি হলেন মধুর রসের ভক্ত, আর তার শিষ্য রামচন্দ্রপুরী হলেন ব্রহ্মজ্ঞানী। ভাবধারা আছে কি তার মধ্যে? আবার তার শিষ্য এক রঙ্গপুরী, তিনি বাৎসল রসের ভক্ত। তাহলে আমি আনুগত্য করবো কার? এখানে ভাবধারা নেই। বংশ পরম্পরায় ভাবধারা নেই, মন্ত্র পরম্পরায় ভাবধারা নেই। এই জন্য কবিরাজ গোস্বামীপাদ গণপরম্পরা জগতে প্রকাশ করলেন এবং বললেন ভাবধারা যেখানে আছে সেখানেই গুরুত্ব। অতএব বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরকে তিনি গুরু বলে স্বীকার করেছেন। কবিরাজ গোস্বামী দাস গোস্বামীকে তিনি গুরু পরম্পরায় টেনেছেন। কিন্তু এই কথা তথাকথিত ওই যে অন্ধ পরম্পরা যুক্ত যারা, তারা স্বীকার করতে পারে না। তারা বললে ওদের গৌড়িমাঠে গুরু পরম্পরা নেই, এটা মূর্খের বিচার। সব জায়গায় ভাবধারার বিচার থাকা দরকার। রূপানুগত ভাব হচ্ছে চরম ভাব।